বেনজিরের আরো সম্পদের খোঁজ, তলবে সাড়া না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ, বলছে দুদক। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন, দুর্নীতির বিচারে সৎসাহস আছে শেখ হাসিনার, বললেন ওবায়দুল কাদের। চা শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সুগন্ধি চা উৎপাদনের তাগিদ। বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতা বাড়ানোর পরামর্শ। এবং লোকসভা নির্বাচনে এগিয়ে বিজেপি, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনু বাজারি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এবার পার্বত্য জেলা বান্দরবানেও পাওয়া গেছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল সম্পত্তির হদিস। জেলার সুয়ালোকোলামায় স্ত্রী, কন্যা ও নিজের নামে রয়েছে 100 একর জমি। অভিযোগ, প্রভাব খাটিয়ে জমি কেনা সহ দখলও করেছেন অনেক সম্পত্তি, করেছেন বাগান, মাছের ঘের ও গরুর খামার। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর প্রতিবেদন, জানাচ্ছেন মহিমা পলি। 2016 সালে নিজের ও পরিবারের নামে 25 একর জমি লিজ নিয়ে মাছের ঘের, গরুর খামার ও বাগান বাড়ি তৈরি করেন বেনজির আহমেদ। এখানে যেতে সরকারিভাবে বানানো হয়েছে রাস্তা, দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। অবকাশ যাপনের জন্য গড়ে তোলা হয়েছে দোতলা বাড়ি। লামার ডলুছড়ির টংছিড়িতে বসবাস ছিল কয়েকটি ভূমিহীন অসহায় পরিবারের। চাষাবাদই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। সেখান থেকে তাদের উচ্ছেদ করে দখলে নেওয়া হয় 55 একর জায়গা। এখানেও গড়ে তোলা হয়েছে খামার ও বাগান। নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এরা অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। মেন খামারটা হলো বান্দরবান মাছের পাড়ার চা অফিস থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে আরো 25 একর জমি নিজ স্ত্রী, কন্যা ও বেনজির আহমেদের নামে। জোর করে পাশের জায়গা দখলের অভিযোগও আছে। আশপাশে কোনো বসতি না থাকলেও পৌঁছেছে বিদ্যুৎ, বানানো হয়েছে রাস্তা। এই জায়গাটা দাম কমিয়ে নিয়েছে জোর করে। পুলিশ কর্মকর্তা হয়েছে, কিন্তু ওনারে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগ নেই। আমি ওই যে মং আছে, উনি আমার বেতন টেতন দেয়। সম্পত্তিকার না জানলেও বান্দরবান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং এগুলোর দেখভাল করেন বলে জানান লামার ডলুছড়ি বাগানের কেয়ারটেকার। তবে এসবের মালিক বেনজির বলে নিশ্চিত করেন সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বেনজির আহমেদ নামে আমার সুয়ালক 314 সুয়ালক মোজা একটা জায়গা আছে, প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এই দায়িত্ব পরিচালনা, এই যে কাজের দায়িত্ব পরিচালনা করে মং ওয়াইচিং মামা বান্দরবানের ছেলে। তবে দখলের বিষয়টি অস্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মং ওয়াইচিং। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও কেউ কথা বলতে চাননি। দখল করা জায়গা ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। মহিমা পলি, 21 টেলিভিশন। পুলিশের এই সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আগামী 6 জুন যদি না আসেন, তাহলে দুদক ধরে নেবে, তার কোনো বক্তব্য নেই। তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবে বলে জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে দুদকে তলবের পর থেকেই সাবেক আইজিপি বেনজির আহমেদ কোথায় আছেন তা নিয়ে গুঞ্জন ওঠে বিভিন্ন মহলে। বেনজির কোথায় তথ্য নেই দুদকের কাছেও। তবে আগামী 6 জুন তলবে হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া অনুসন্ধান চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আগামী 6 জুন বেনজির আহমেদ ও 9 জুন তার পরিবারকে দুদক তলব করেছে। তার সুযোগ আছে, সে একবার সময় চাইতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে, তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নাই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ নন, তাদের দুর্নীতির বিচারের সৎসাহস শেখ হাসিনার সরকারের আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা, র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। আর বিএনপি দুর্বৃত্তের জন্মদাতা বলে অভিযোগ তোলেন তিনি।
মাহমুদ হাসানের প্রতিবেদন। সকালে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস ও দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সফল করতে প্রতিনিধি সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের জানান, বেনজির আহমেদ দলের কেউ নন। কেউ কোনো অপরাধ করলে এবং খবর এলে তার বিচারের সৎসাহস শেখ হাসিনার সরকারের আছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা মন্তব্য করে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো দুর্নীতি থাকলে তথ্য প্রমাণ নিয়ে আসার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক। দুর্নীতিবাজ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। টিআইবি আর সুজনের সুরে ফখরুল গয়েশ্বরও কথা বলেন অভিযোগ করে, টিআইবি আর সুজন কি বিএনপির বি টিম? সেই প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের। টিআইবি আর সুজন কি বিএনপির বি টিম? মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এখনো ষড়যন্ত্রে লিপ্ত সাম্প্রদায়িক অশুভ শক্তি। এসব ষড়যন্ত্র মোকাবেলায় একতাবদ্ধভাবে কাজ করবে ১৪ দল। ঈদের পরে এ লক্ষ্যে ইতিবাচক কর্মসূচির কথা জানিয়েছেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। ফারজানা শোভার রিপোর্ট। জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বৈঠকে বসে ১৪ দল। সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে যোগ দেন শরিক দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি আমির হোসেন আমু বলেন, জনগণের ভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উচিত এখনই বাজার নিয়ন্ত্রণ করা। জিনিসপত্রের যে উদ্যোগটি আমরা বারবার বলেছি যে এটাকে নিরসন করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে একটি সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণে এটা হচ্ছে। যদি সিন্ডিকেট থেকেই থাকে এবং যদি সরকারের জানা থাকে, তো আমরা মনে করি সেই সিন্ডিকেটের ব্যাপারে সরকারের সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলায় ঈদের পর আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে ১৪ দল। যে ১৪ দল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক বলয়ের যে ষড়যন্ত্র, ঐক্যের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ দল একটি আদর্শিক জোট। আজকে যে দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ১৪ দল ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আছে, থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, যে কোনো দুর্নীতির বিরুদ্ধেই কঠোর অবস্থানে জোট। এই দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি রোধ না করতে পারলে যে অর্জনসমূহ সরকার আছে বা আমাদের গণতান্ত্রিক আন্দোলন আছে, এটা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। আসন্ন বাজেট ডলার সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলেও আশাবাদী ১৪ দলের নেতারা। নিরসন করার চেষ্টা করছে এবং আমরা আশাবাদী। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হলে বাড়বে উৎপাদন, বাড়বে আয়। চা বাগান মালিকদের প্রতি এমন পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চা বহুমুখীকরণেরও পরামর্শ দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সিলেটের মালনীছড়ায় ১৮৫৪ সালে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। সম্ভাবনাময় এই শিল্প বিকশিত হয়েছে দেশের ১৬৮টি বৃহৎ ও ৮,০০০-এর বেশি ক্ষুদ্র চা বাগানের মাধ্যমে। যেসব বাগান থেকে গেল বছর উৎপাদন হয়েছে ১০২.৯২ মিলিয়ন কেজি চা। প্রধান অর্থকরী ফসল ও রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে ৪ জুন জাতীয় চা দিবস ঘোষণা করা হয়।
ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিল্পে অবদান রাখা 8 ক্যাটাগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় চা পুরস্কার 2024 সম্মাননা। উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সহ এই শিল্পের প্রসারে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা শ্রমিক তাদেরকে কিন্তু ওই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেখানে বাগানে কাজ করানো হতো, কোনো কর্মঘণ্টা ছিল না, তাদের কোনো ভালো মন্দ দেখতো না, কোনো কিছু করতো না, সব থেকে অবহেলিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। চা শিল্পকে বেগবান করতে শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের একটা অর্থকরী ফসল হচ্ছে যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না, মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরো যত্নবান হতে হবে। বিশ্বে চায়ের চাহিদা বিবেচনায় সুগন্ধি চা উৎপাদনের তাগিদ দেন সরকার প্রধান। চাকে বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা, যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন। তো সেটাই আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার, যে আমরা ওই শুধু চার পাতা বাল্কে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব। তাতে আমাদের লাভ, যে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে, আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে। রাজনীতি ও অর্থনীতি বিষয়ে তৃণমূলের সচেতনতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। চায়ের কাপে ঝড় আর গল্প শুরু হয়ে যায়, সেখানে রাজা উজির মারা থেকে শুরু করে সব ধরনের আলোচনা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বাজেট 2024-25 প্রসঙ্গ। আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় 30টি ভোগ্যপণ্যে কমছে উৎসে কর। অর্থনীতিবিদরা বলছেন, এসব পদক্ষেপের পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা বেষ্টনের আওতা বাড়াতে হবে। ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীলের পাশাপাশি কমাতে হবে অপচয়ও, আর প্রকল্প বাছাই হতে হবে আরো যত্নশীল। মেহেদী হাসানের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি 10% কাছাকাছি, কষ্টে সাধারণ মানুষ। বাজারে অর্থের সরবরাহ কমাতে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে কেন্দ্রীয় ব্যাংক। তবু বাগে আসছে না নিত্যপণ্যের বাজার। এমন বাস্তবতায় আসছে বাজেটে প্রায় 30টি ভোগ্যপণ্যের কমছে উৎসে কর। প্রাথমিক তথ্য অনুযায়ী চাল, ডাল, গম, ভোজ্য তেল, চিনি, গরু দুধ, বিভিন্ন ধরনের মশলা ও ফল আমদানিতে উৎসে কর কমছে। বাজেটে এসব পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এসব পদক্ষেপ ছাড়াও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীল রাখতে হবে। সরকারকে সরে আসতে হবে নোট ছাপিয়ে ঋণ নেওয়ার মতো প্রবণতা থেকে। পাশাপাশি বড় ঘাটতি না রেখে বাজেট হতে হবে আয়ের সাথে সঙ্গতিপূর্ণ তথা বাস্তবধর্মী। বাজেটের ডেফিসিট যাতে না বাড়ে, বাজেট যেন খুব বড় না আকার নেয়, সেই দিকে নজর দেবে আমার কাছে মনে হয়। প্রতি বছরই আমরা প্রায় 17-18% বাজেট বাড়াই, কিন্তু আমি যেটা শুনতে পাচ্ছি যে এবার বাজেট বাড়বে মাত্র 4%। তার মানে বাজেটটাকে আয় বুঝে ব্যয় করবার একটা প্রক্রিয়া শুরু করছে। এটি কিন্তু ইনফ্লেশনের উপরে ইম্প্যাক্ট বেশ খানিকটা রাখবে। এদিকে উচ্চ মূল্যস্ফীতি থেকে দরিদ্র জনগোষ্ঠীকে স্বস্তি দিতে সীমিত সাধ্যের মধ্যেই সামাজিক নিরাপত্তা বলয় ও খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে সরকারকে আরো জোর দিতে হবে বলেও মত তাদের। সোশ্যাল প্রোটেকশনের পরিমাণ আরো বাড়বে, কিন্তু সোশ্যাল প্রোটেকশন বাড়লেও একজন বিধবাকে আমরা কতই বা টাকা দিতে পারি? 800-1000 এই টাকা দিয়ে তার এই সংসার চলে? খাদ্য জাতীয় গুডস যদি দেন তাহলে চুরি করবে, মানে জনপ্রতিনিধি যতগুলো আছে কেউ বাদ নাই, হুজুর থেকে আরম্ভ করে আপনার ক্রিমিনাল থেকে আরম্ভ করে কেউ কিন্তু এই টাকা মারার থেকে ছাড়ে না। সুতরাং এটা ক্যাশ টাকা তাকে দিয়ে দেওয়া উচিত, সেখান থেকে কিনুক। এসব কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত নিম্ন আয়ের মানুষ পায় সেটাও নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরে এসে থাকছে।
শিশুদের কলকাকুলিতে মুখর গণভবন, পুরস্কার দিলেন, নানা আবদার মেটালেন প্রধানমন্ত্রী। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা, পানিবন্দী হাজার হাজার মানুষ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। জ্ঞান বিজ্ঞানে বিশ্বের সাথে এগিয়ে যাবে নতুন প্রজন্ম, আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের মেধার বিকাশের সব ব্যবস্থা নিয়েছে সরকার। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ থেকে ১০৪তম পর্যন্ত ৬টি জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সারা দেশের ৩০৪ জন প্রতিযোগী। বিজয়ী শিশু কিশোরদের পুরস্কৃত করতে গণভবনের সবুজ চত্বরে এ আয়োজন। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে নিয়ে ছোট্ট শিশুর আবৃত্তি মন কাড়ে সবার। শিশুবান্ধব প্রধানমন্ত্রী আবেগ প্রকাশ করেন তার বক্তব্যে। যারা পুরস্কার পাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তবে একটা দুঃখের কথা বলি যে সবাইকে আমি হয়তো এভাবে হাতে তুলে দিতে পারছি না, কিন্তু আমার আকাঙ্ক্ষা আছে যে সবাইকে আমি যদি হাতে তুলে দিতে পারতাম আমি বোধহয় সব থেকে খুশি হতাম। যত দূরেই থাকি না কেন আমার এই ছোট্ট সোনামণিরা তার সবসময় তোমরা আছো আমরা অন্তরে। সরকার প্রধান বলেন, মেধার প্রয়োগে বিশ্বের সাথে শিশুদের এগিয়ে নিতে ব্যবস্থা নিয়েছে সরকার। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসাবে গড়ে তুলব। আর ৪১-এর যে স্মার্ট বাংলাদেশ, তা আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু তারাই হবে ৪১-এর ভবিষ্যৎ কর্ণধার। আবদার মেটাতে শিশু কিশোরদের সাথে হাতও মেলান বঙ্গবন্ধু কন্যা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার, উৎপাদন কমাতে তৈরি হচ্ছে রোডম্যাপ। সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, দূষণকারীদের একটি অর্থনৈতিক মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। এছাড়া যারা প্লাস্টিক পণ্য উৎপাদন ও ব্যবহার করবে তাদের দূষণের জন্য দায়ী করে বিধান তৈরি করছে সরকার। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পদ্মা ও যমুনা বিশ্বের 10টি দূষিত নদীর দুটি। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য এই দুই নদী হয়ে মিশছে বঙ্গোপসাগরে। এবার প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহারে কঠোর হতে যাচ্ছে সরকার। পরিবেশ দিবসের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানালেন, দেশের পরিবেশ ও অর্থনীতির সাথে ইপিআর এর বাস্তবায়ন জড়িত। ধাপে ধাপে এগুচ্ছে সরকার। এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, অর্থাৎ যারা এই প্লাস্টিক পণ্যগুলো ব্যবহার করবে তাদেরকে আমরা এটার যে দূষণ হয় সেটার জন্য তাদেরকে আমরা দায়ী করব। সুতরাং তাদের একটা হচ্ছে উৎপাদনের ডিজাইনে তারা কিভাবে প্লাস্টিকের ব্যবহারটা তারা আরও কমিয়ে আনবে। আরেকটা হচ্ছে এটার জন্য একটা ফাইন্যান্সিয়ালও একটা কস্ট তাদের উপর আমরা দিব, যে এই মাসের মধ্যে আমরা খসড়াটা চূড়ান্ত করব। আমরা ওটাতে অন ট্র্যাক আছি। পরিবেশ বান্ধব যে কোনো শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রিন ক্রেডিট স্কিম চালুর পরিকল্পনা রয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের। সাথে সাথে সুন্দরবন ও সেন্ট মার্টিনস দ্বীপকে রক্ষায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমরা যে লসটাতে সবচেয়ে বেশি দেখব সেটা হচ্ছে আপনার জীববৈচিত্র্য, সেখানে কি হচ্ছে, এবং সেটা তো আর রাতারাতি করা যাবে না। লসের পরে পরবর্তীটা হচ্ছে আমরা কি ব্যবস্থা নিব। চলতি বর্ষা মৌসুমে এবার 8,33,27,000 গাছের চারা রোপণ করা হবে। আমরা আশা করব যে আমরা যে ছাদ বাগানের কথা বলছি বা যেখানেই সুযোগ থাকে একটা গাছ লাগানো, এই বিষয়টা যদি আপনারা একটু প্রচার করেন। রাজধানীতে ঠিক কি পরিমাণ গাছ লাগানো যায় তার একটি পরিকল্পিত ছক তৈরি করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সিটি কর্পোরেশনে যদি থাকে, তারা যদি সেই পরিকল্পনাটা ওন করে, তাহলে সেটা ভায়োলেট করা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোট গ্রহণ কাল বুধবার।
এবার 60 উপজেলার মধ্যে 6টিতে ইভিএমে ভোট নেওয়া হবে। এই ধাপে চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের। রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। আগামী 9 জুন পঞ্চম এবং শেষ ধাপে 20টি উপজেলা পরিষদের নির্বাচন হবে। গত 29 মে তৃতীয় ধাপে হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে এই উপজেলাগুলোর ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হাজার হাজার মানুষ। তবে নগরীতে পানি না বাড়লেও এখনও পানিবন্দী 20,000 বাসিন্দা। বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়ে সিলেটের 7 উপজেলা। টানা 3 দিনের বৃষ্টিতে নতুন করে প্লাবিত জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকা। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় দুর্গত সিলেটের 7,39,000 মানুষ। 93টি ইউনিয়ন ও পৌরসভার 835টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। আশ্রয়কেন্দ্রে অসংখ্য বানভাসী। নগরীতে পানি কিছুটা কমলেও তলিয়ে উপশহর, সুবহানীঘাট ও যতরপুর সহ 20টি এলাকা। 2 বার ঘরের মধ্যে পানি ঢুকেছে, প্রায় 1 ফুট পানি ঢুকেছে এবং জিনিসপত্র কিছুটা রক্ষা করতে পেরেছি, কিছুটা নষ্ট হয়েছে। কত জনপ্রতিনিধি আসে যায়, কিন্তু উপশহরের ব্যাপারে একটা মানুষও আসলে গুরুত্ব দেয় না। তার সবচেয়ে বড় প্রবলেম হয়েছে সুরমা নদী মোটামুটি একটু যদি উপরে পানি উঠে, পুরো পানিটা প্রথমেই উপশহরে ঢুকে। 571টি আশ্রয়কেন্দ্রে 6,000 বন্যা দুর্গতকে প্রশাসন আর নগরীর আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার দিচ্ছে সিটি কর্পোরেশন। আমরা সব ওয়ার্ডেই সব কাউন্সিলররা সচেতন আছেন, সবাই কাজ করছেন ওয়ার্ডে ওয়ার্ডে। আমরা শুকনা খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি। জেলা উপজেলা লেভেলে মিটিং করেছি, বাহিনী তৈরি করেছি, ভলান্টিয়ার বাহিনী, এবং আপনার যথেষ্ট আপনার ফুড গ্রেইন এবং অন্যান্য সহায়তার ব্যবস্থা আমরা রেখেছি যাতে ড্রেস করা যায়। কানাইঘাটে সুরমা, জকিগঞ্জে অমলশীত, বিয়ানীবাজারে শেওলা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। সন্ধ্যার সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকবে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভোলা, বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, অসংখ্য গবাদি পশুর মৃত্যু, ভেসে গেছে চারণভূমি। হামাসের হাতে জিম্মি আরও 4 জনের মৃত্যু, রাফা ছাড়ল 10 লাখেরও বেশি ফিলিস্তিনি। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় জেলা বরগুনা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরগুনায় বরজ তছনছ হয়ে যাওয়ায় নিঃস্ব প্রায় পান চাষিরা। কমপক্ষে 11.5 কোটি টাকার ক্ষতির কথা বলছে কৃষি বিভাগ। এদিকে রিমালে তাণ্ডবে ভোলায় প্রায় 1000 গবাদি পশু এবং বিপুল সংখ্যক হাঁস মুরগি মারা গেছে। ভেসে গেছে বিস্তীর্ণ চারণভূমিও। বরগুনা ও ভোলা প্রতিনিধির পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন রাজীব জামান। পান চাষের জন্য সমৃদ্ধ উপকূলীয় জেলা বরগুনা। হাজার হাজার মানুষ পান চাষের উপর নির্ভরশীল। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জেলার বদরখালী, খেজুরতলা, হেউলি বুনিয়া, নলটোনা, অয়লা, চালিতাতলি, আমতলি, চরদুয়ানি এলাকার শত শত পানের বরজ তছনছ হয়ে গেছে। বড় ধরনের ক্ষতির মুখে পান চাষিরা। ঘূর্ণিঝড়ে তো আমাকে পানের বর উগুলিয়ে পড়িয়ে গেছে, জলে 3 দিন ডুববে রয়েছে। আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, আমাকে চিন্তা ভাবনা গেছে। বন্যায় একদম ভাঙ্গে মাটির লাগে মিশিয়ে গেছে। আমাকে যাই ক্ষতিটা হয়েছে, এখন আইয়া 2 চোখে কেউ দেখে না, খালি এক ফিরি আই কই গেছে একটু ছবি পেড়াইও, অনুদান যদি পারি দিমু। এখন বর গেছে পড়িয়া, এখন কি দেখামো, এখন তো সংসার চল না, কি খাইয়ে বাঁচবো। স্থানীয় প্রশাসন বলছে রিমালের আঘাতে বরগুনায় 3500 জন পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। 736 হেক্টর জমির পানের বরজ মাটির সাথে মিশে গেছে। এতে আর্থিক ক্ষতি অন্তত 11.5 কোটি টাকা। বড় একটা পানের উৎপাদন ক্ষেত্র হচ্ছে বরগুনা, এবং হচ্ছে বরিশাল অঞ্চল থেকে পান, সুপারি এসবও যায়। তো নিশ্চয়ই হচ্ছে বা আমরা যদি প্রপার চ্যানেলে চেষ্টা করি তাহলে অবশ্যই তাদেরকে সরকারি সহায়তার আওতায় নিয়ে আসা যাবে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বিপুল সংখ্যক গবাদি পশু, হাঁস মুরগি মারা গেছে। ক্ষতিগ্রস্ত শত শত কৃষক ও খামারি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা চেয়েছেন তারা।
3000 মুরগি উঠাইছি, প্রায় 2000 মুরগির মতো মারা গেছে। সরকার তো কোনো আমাগো দিকে ফিডা তাকাইলো না। বাচ্চাগুলো প্রায় 1800-1900 বাচ্চার মতো মারা গেছে। ঘূর্ণিঝড়ের কারণে পানি বেশি হওয়ার কারণে সম্পূর্ণ মহিষ, গরু, ছাগল, ভেড়া এগুলা পানি ভাইসা গেছে। কিছু গরু মারা গেছে, মহিষ গরু এখনো বিভিন্ন জায়গাতে খোঁজ করে বাতানেরা খোঁজ করে আনতেছে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়ে 2141 একর চারণভূমি প্লাবিত হয়। মারা যায় অন্তত 898 গবাদি পশু ও 15,212টি হাঁস মুরগি। ভোলা জেলায় গরু, মহিষ, ছাগল আক্রান্ত হয়েছে এবং মারাও গেছে। আমরা এই ক্ষয়ক্ষতি পূরণের জন্য বা সাবসিডি দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আমরা এটা পাইলে আমরা এগুলো সঠিকভাবে বিতরণ করব। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভোলা জেলায় 7,43,08,50 টাকার গবাদি পশু ও হাঁস মুরগি মারা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। রাজীব জামান, 21 টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। কদিন পরেই ঈদুল আজহা, আর ঈদ আনন্দে কেনাকাটায় পেমেন্টে 30% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। আরও জানাচ্ছেন মিনালা দিবা। বাহারি ডিজাইনে ঈদের পোশাক এনেছে লাইফস্টাইল ব্র্যান্ড তাভাজ। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে তাভাজের শোরুমে বসছে তীব্র গরমের উপযোগী আরামদায়ক পোশাকের পসরা। নানা বয়সী নারী পুরুষের পাশাপাশি শিশুদের জন্য আছে মনোলোভা সংগ্রহ। মেয়েদের জন্য টু পিস, ওয়ান পিস, গাউন, শর্ট টপস, প্যান্ট, প্লাজো কুর্তি, আর ছেলেদের জন্য থাকছে ফর্মাল শার্ট, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, হাফ শার্ট, পলো টি শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, বেল্ট, টাই, মোজা সহ আরো অনেক কিছু। শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি এবং কাবুলি। লেডিস কালেকশন আছে, ওয়ান পিস, টু পিস, ফর্মাল শার্ট আছে। বিশেষ করে পাঞ্জাবি আমাদের কাবলির প্রায়োরিটিটা আমরা বেশি দিই। কাবলি সেটের কালেকশন আছে, কোটি আছে, পাঞ্জাবি নতুনত্ব অনেক কিছু পাঞ্জাবি আসছে আমাদের। আর তাওয়াজে ঈদের কেনাকাটায় বিকাশে দাম পরিশোধ করলেই পাওয়া যাচ্ছে 30% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিকাশে এখন আমাদের কাস্টমার পেমেন্ট করতেছে, এবং আমাদের এখানে 30% ক্যাশব্যাক পাচ্ছে কাস্টমাররা। অ্যান্ড কাস্টমাররা পেমেন্টের জন্য খুব উৎসাহিত, যেহেতু পেমেন্টে তারা ক্যাশব্যাক পাচ্ছে। তো আমাদের বিকাশ পেমেন্টের জন্য সুবিধা হচ্ছে। সেল অ্যান্ড বিকাশের জন্য আমাদের সেলও ভালো হচ্ছে, যেখানে কাস্টমার ক্যাশব্যাক পাচ্ছে, সো কাস্টমারদের আগ্রহটা আরও বাড়তেছে পেমেন্টের জন্য। বিকাশের এই ক্যাশব্যাক পেয়ে অফারে খুশি ক্রেতারা। ঈদের জন্য এখন কেনাকাটা শার্ট নিলাম, মূলত প্যান্ট, শার্ট কেনাকাটা আরও সুবিধা হচ্ছে। ক্যাশ ক্যারি করতে হচ্ছে না, মোবাইলে আমি পেমেন্ট করতে পারছি। এটা আমার জন্য সুবিধা হচ্ছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বেনজিরের আরও সম্পদের খোঁজ, তলবে সাড়া না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ, বলছে দুদক। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন, দুর্নীতির বিচারের সৎ সাহস আছে শেখ হাসিনার, বললেন ওবায়দুল কাদের। চা শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সুগন্ধি চা উৎপাদনের তাগিদ। বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা বেষ্টনের আওতা বাড়ানোর পরামর্শ। লোকসভা নির্বাচনে এগিয়ে বিজেপি, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21erashtivi.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল সবাইকে।